আমি একের পর এক সব ঘটনা জুড়েই তবে এই সিদ্ধান্তে পৌঁছেছি মৈনাক, যে শৈলমা তোমার মা, তুমি অনাথ নও। তোমার মায়ের পরিচয় আছে, আর মাই জানে বাবার পরিচয়। গৌরী, প্লিজ তুমি চলে যাও, প্লিজ আমাকে একা থাকতে দাও গৌরী। আমি চলে গেলে কি লাভ হবে মৈনাক? গৌরী প্লিজ তুমি চলে যাও, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, প্লিজ তুমি এখান থেকে যাও, প্লিজ বেরো এখান থেকে। আপনার কি আর কিছু ইনফরমেশন লাগবে? না, যিনি অ্যারেস্ট হয়েছেন ওনার নাম, ঠিকানা, ডায়েরি নাম্বার, থানা, কেস ডিটেলস সবই তো নেওয়া হয়ে গেছে। আচ্ছা, আপনি একবার কথা বলে দেখুন না, যদি মিস্টার তরফদার আমাদের কেসটা নেন। দেখুন স্যার এখন খুব বেছে বেছে কেস নিচ্ছেন, অ্যাকচুয়ালি কেসের মেরিট বুঝে তারপর তিনি কেসটা নিচ্ছেন। আর এই তো নেক্সট উইকে উনি যাচ্ছেন একটা বড় কেস নিয়ে সুপ্রিম কোর্ট, দেন ওখান থেকে যাবেন ভেনিসে একটা সেমিনার অ্যাটেন্ড করতে, তারপর ওখান থেকে উনি যাবেন নেদারল্যান্ড, আর সেখানে কাজ সামলে তারপরে তিনি ফিরবেন। সুতরাং বুঝতেই পারছেন এই বিজি শিডিউলের ভিতরে উনি কী করবেন আমি নিজেও জানি না, আর আমি সেটা বলতেও পারবো না। তবে আপনারা যার রেফারেন্সে এসেছেন আমি বলে দেখি তাতে উনি কি বলেন। ঠিক আছে, আপনারা ওয়েট করুন। সূর্য, অ্যাডভোকেট প্রতীক তরফদারের যা বিজি শিডিউল আর যেরকম হাই প্রোফাইল ব্যাপার শুনছি, তাতে বারবার একটু টেনশন হচ্ছে যে উনি আমাদের কেসটা ফিরিয়ে দেবে না তো, তাহলে কিন্তু বড্ড চাপ হয়ে যাবে। তুমি এত টেনশন কেন করছো ঈশানদা? আমি যা রেফারেন্স নিয়ে এসেছি তার রিকোয়েস্ট তরফদার সাহেব ফেলতে পারবেন না। এসব মেরিট ফেরিট অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের জন্য নয়। ভাগ্যিস তোমাকে পেলাম সূর্য, মানে সিরিয়াসলি আমি যে কি করব বুঝতে পারছিলাম না। ছোটকা কলকাতাতে নেই, রূপমদা নেই, অফিসের কাজে বাইরে গেছে, আর সত্যি বলতে কি আইন আদালতের এই ব্যাপারগুলো আমি জাস্ট একদম বুঝি না। আমার কোনো উকিলের সাথে সেভাবে জানাশোনাও নেই। এবার দেখা যাক কি হয়। ওনার যা ব্যাপার স্যাপার শুনছি, আগে দেখি যে উনি পিসিমণির কেসটা নিতে রাজি হয় কিনা। ঈশানদা, আমি তো এই পরিবারেরই একজন, এই পরিবারে কোনো প্রবলেম হবে আর আমি পাশে এসে দাঁড়াবো না তুমি ভাবলে কি করে ঈশানদা? আমার সোর্স ছিল, আমি সেটা কাজে লাগালাম। দেখো উপরওয়ালার দোয়ায় সব ঠিক হয়ে যাবে। কি ভেবেছোটা কি তোমরা? তোমাদের দুঃসাহস দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এইভাবে আমার বাড়ি থেকে আমাকে তুলে এনে আমাকে এভাবে আটকে রেখেছো। তোমরা জানো না আমি কে? দেখুন, আপনি অযথা চিৎকার করছেন। আপনার কাছে যে বেআইনি অস্ত্র পাওয়া গেছে সে বিষয়ে আপনি কোনো সদুত্তর দিতে পারেননি, আর এ বিষয়ে আপনি যতক্ষণ না মুখ খুলবেন ততক্ষণ আমরা আপনাকে জেরা চালিয়েই যাব। তারপর কোর্টে তোলা হবে, মহামান্য আদালত যেটা ভালো বুঝবেন সেটাই করবে। চুপ করো তো, আমাকে তুমি আইন আদালত শিখিও না, বুঝতে পেরেছো? পুজোর দিনে আমাকে, দেবীকে তার বাড়ি থেকে তুলে নিয়ে এসেছো তো তোমরা। তোমরা জানো না কত বড় পাপ করেছো, মহাপাপ। যদি নিজেদের ভালো চাও তাহলে এক্ষুনি আমাকে ছেড়ে দাও, তা নাহলে দেবীর অভিশাপ লাগবে, আমি বলে দিলাম। দেখুন শৈলমা, আপনি আমাদের চোখে অপরাধী, আর দেবী ঢাল, তরোয়াল, ত্রিশূল এইসব অস্ত্র রাখেন। আপনি তো আধুনিক দেবী, সেই জন্য একেবারে রিভলভার রেখেছেন, তা তার সাজা তো আপনাকে পেতেই হবে। একদম বড় বড় কথা বলো না, এমন অভিশাপ দেবো না সারা জীবন মুখ থেকে একটা কথাও বেরোবে না। ভয় নেই অভিশাপের? না, একদমই না। আপনি একদম চিৎকার করবেন না, যতই চিৎকার করুন না কেন আপনাকে ছাড়া হবে না। গৌরী দেবী বলুন। আমি শৈলমার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। বেশ, দিন ওনাকে, আর ওনাকে বলুন বেশি বাড়াবাড়ি না করতে। বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু কঠোর হতে বাধ্য হব। দেখেছো দেখেছো আমার সঙ্গে কিভাবে কথা বলছে? আচ্ছা শান্ত হন শৈলমা, ছোট ঠাম্মি খাবারটা পাঠিয়েছে, খেয়ে নি। আমি খাবো না, আমার গলা দিয়ে খাবার নামবেই না। গৌরী দেখো,
তোমার তো এখন অনেক ক্ষমতা, তাই না? একমাত্র তুমিই পারবে এই কাজটা। তুমি তুমি যে করে হোক আমাকে এখান থেকে বার করে নিয়ে চলো। আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না, আমি এখানে থাকতে পারবো না, আমাকে এখান থেকে নিয়ে চলো। আপনি একটু শান্ত হন শৈলমা। দেখুন, আমরা তো কেউ আইনের ঊর্ধ্বে নই। আমি তো চাইলে এভাবে আপনাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারি না, পুলিশ অনুমতি দেবে না। সত্যি কথাটা বলে দাও না গৌরী, বলে দাও না যে তুমি আসলে মন থেকে চাওই না আমি এখান থেকে ছাড়া পাই। তুমি চাও না আমি বাড়ি ফিরে যাই, তুমি চাও আমি এখানে জেলের মধ্যে, এই পচা জেলের মধ্যে পচে মরি, আর তুমি বহাল তবিয়তে ঘুরে বেড়াও, তুমি বহাল তবিয়তে বাড়িতে রাজ করো, এটাই তো তুমি চাও। এরকম করো না গৌরী, পুজোর দিনে আমাকে ওরা ধরে নিয়ে এসেছে, আমার একদম ভালো লাগছে না, তুমি আমাকে বাড়ি নিয়ে চলো না, এরা আমাকে ছাড়ছে না। আপনাকে ছাড়ানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে শৈলমা, একটু ধৈর্য ধরুন। সূর্য দাদার মারফত ডাক্তারবাবু একজন বড় উকিলের সাথে কথা বলছে। আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চয়ই ছাড়া পেয়ে যাবেন। দেখুন, আর কান্নাকাটি করবেন না, খাবারটা খেয়ে নিন। আপনি না খেলে কিন্তু ওদিকে ছোট ঠাম্মিও উপোস করে থাকবে। নিন, ধরুন। স্যার, এটা হচ্ছে ইললিগাল আর্ম কেস। ভদ্রমহিলার ঘর থেকে একটা রিভলভার পাওয়া গেছে বুলেট সহ, বিদেশি কোল্ট। বনেদি পরিবারের মানুষ, বাড়ির লোকজনও বলতে পারছেন না ঠিক কী কারণে উনি রিভলভার বাড়িতে এনে রেখেছিলেন। পুলিশ ওনাকে হঠাৎ করেই অ্যারেস্ট করে নিয়ে যায়, কিন্তু পুলিশকে কে টিপ দিল সেটা এখনও জানা যায়নি। থানা সুপারি বাগান, ওসি বীরেন দত্ত। বলছিলাম স্যার, আমাদের কানেকশন আছে, কেসটা কালকে কোর্টে উঠবে। আমরা তাহলে অভিযুক্তকে যা ব্রিফ করার আগে করে দেব। ও হ্যাঁ স্যার, বলছিলাম অভিযুক্তের নাম হচ্ছে শৈলজা ঘোষাল। হ্যাঁ, স্যারের সাথে কথা হয়েছে, আমি কেসটা ওনাকে ডিটেলে বললাম। উনি কি বললেন? উনি কেসটা নেবেন? হ্যাঁ, তা রাজি আছেন। আসলে আপনারা যার রেফারেন্সে এসেছেন। ব্যাস, উনি যখন রাজি হয়েছেন আর চিন্তা কিসে? না, কেসটা এতটা সিম্পল নয়। অ্যাকচুয়ালি অস্ত্র আইন খুব জটিল। মানে শৈলজা দেবী কেন অস্ত্র রেখেছিলেন, আত্মরক্ষার জন্য নাকি কাউকে হত্যা করার জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, অ্যাকচুয়ালি সেসব নিয়েই চুলচেরা বিশ্লেষণটা হবে। আর নানা রকম ধারা উপধারার ব্যাপার আছে। তবে স্যার যখন ব্যাপারটা হাতে নিচ্ছেন, আশা করি কিছু একটা হয়ে যাবে সলিউশন। উনি ছাড়া পাবেন তো? দেখুন, এই কেসে বেল পাওয়ার সম্ভাবনা খুবই কম। দেখা যাক কি হয়। কাল কোর্টে তো কেসটা উঠুক। তবে হ্যাঁ, কেসটা এজলাসে ওঠার আগে শৈলজা দেবীকে কিছু কথা বলতে হবে। ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট। চলো। ওকে। এই নাও। গৌরী, তুমি বলছিলে কোনো বড় উকিল এই কেসটা লড়ছে, সে পারবে তো আমাকে এখান থেকে ছাড়িয়ে নিতে? নিশ্চয়ই পারবে শৈলমা। সূর্যদাদার মুখে শুনলাম উকিল হিসেবে দেশ বিদেশে তার খুব নাম ডাক। যেই কেস লড়েন সেটা হারেন না। ডাক্তারবাবু আর সূর্যদাদা যে করে হোক তাকে রাজি করাবে, আপনি চিন্তা করবেন না। বাহ, এত বড় উকিল যখন। কি নাম? কি নাম বললো? হ্যাঁ, প্রতীক তরফদার। প্রতীক তরফদার? প্রতীক তরফদার? না না, এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আমার একটা জিনিস বারবার মনে হচ্ছে, শৈলমা আর মৈনাকের মধ্যে যতই সাপে নেউলে সম্পর্ক থাকুক, ওদের মধ্যে একটা যোগাযোগ আছে যেটা কেউই স্বীকার করছে না।
গরিব, কি বলতে চাইছো বলো তো তুমি? আমি প্রমাণ ছাড়া কিছু বলতে চাইছি না ডাক্তারবাবু, কিন্তু আমি প্রমাণ জোগাড় করবই। আমি বলছি না, কেসটা না ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। এখন তো আবার দেখছি এই কেসের উকিলকে ঘিরেও প্রচুর রহস্য। কি বলি বলো তো, প্রতীক তরফদারের নামটা শুনে শৈলমা এমন ভাবে চমকে উঠলো যেন মনে হচ্ছে আগে থেকে উনি ওনাকে খুব ভালোভাবে চেনেন। উকিল হিসেবে দেশ বিদেশে তার খুব নাম ডাক। কি নাম? প্রতীক তরফদার। প্রতীক তরফদার? না না, এটা হতে পারে না। আর গৌরী, আমার না তরফদার সাহেবের অ্যাটিটিউডটাও খুব অদ্ভুত লাগলো। উনি কেসটা নিলেন বটে, কিন্তু আমাদের সাথে একবার দেখা অবধি করলেন না। পুরো ব্রিফটা শুনলো ওর জুনিয়র। কি সর্বনাশ! তাহলে কি উনি কেসটা লড়বেন না? ও ডাক্তারবাবু, কি হবে? না না, উনি লড়বেন, কিন্তু নিজে এজলাসে আসবে না। ওর হয়ে ওর কোনো জুনিয়র কেসটা লড়বে। আর তাছাড়া তরফদার সাহেব পুরো ব্যাপারটার মনিটরিং করবেন। আর এই কেসটা হারা জেতার উপর ওনারও তো গুডউইল নির্ভর করছে। আমার অন্য একটা জায়গায় খটকা লাগছে। উনি আমাদের কিভাবে অ্যাভয়েড করছেন কেন? নাকি উনি এতটাই ব্যস্ত যে আমাদের সাথে দেখা করার অবধি সময়টুকু ওর কাছে নেই? তাই হয়তো হবে ডাক্তারবাবু। গরিব, আমার আরো একটা জিনিস মনে হচ্ছে। এই যে তরফদার সাহেব এজলাসে আসছেন না, এই সওয়াল জবাবে অংশগ্রহণ করছেন না, আর পিসিমণি যেভাবে তরফদার সাহেবের কথা শুনেই চমকে উঠল, এই দুটোর মধ্যে কি কোনো কানেকশন আছে? উকিল ব্যাপারটা দেখছে, কিন্তু পারবে তো আমাকে এখান থেকে ছাড়িয়ে নিতে? নিশ্চয়ই পারবে শৈলমা। উকিল হিসেবে দেশ বিদেশে তার খুব নাম ডাক। কি নাম? প্রতীক তরফদার। প্রতীক? শোনো, আমি শোনো না, শোনো। তুমি আমাদের কলেজে পড়ো না? ইয়ে হ্যাঁ, মানে কি মানে করছো? আমাদের কলেজে পড়ো কি না? হ্যাঁ, পড়ি। হ্যাঁ পড়ি। পড়ো যখন একই কলেজে, তাহলে আমাকে ফলো কেন করছো? ফলো করিনি। আমি ফলো করতে যাব কেন? আমি মানে হলো কি কি মানে করছো? কি চাই তোমার? তোমার নাম কি? প্রতীক তরফদার। শৈলমা আর উকিল বাবুর মধ্যে সম্পর্ক থাক বা না থাক, আমার মন বলছে ডাক্তারবাবু আবার একটা ঝড় উঠবে গো। আমাদের এই গোছানো সংসারটা আবার টলমল করে উঠবে। গৌরী, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? আরে বাবা, এতে তো ভয় পাওয়ার কিছু নেই। তরফদার সাহেব আর পিসিমণি একে অপরকে আগের থেকে জানতে পারে বা না পারে, তাতে আমাদের সংসার কেন টলমল করবে গৌরী? তবে হ্যাঁ, কালকে পিসিমণি যদি বেল না পায় তাহলে ছোট ঠাম্মি বড্ড কান্নাকাটি করবে। মা, মা, কি করছো গো তোমরা? এই, এদিকে শোন। তুই এখানে কি করছিস? তোর পড়াশোনা কমপ্লিট হয়েছে? সব পড়া মুখস্থ হয়ে গেল? সব মুখস্থ। তোমরা ধরো না, ওপর দিক থেকে নিচ দিক থেকে যেমন খুশি। এই তুই একটু আগে পড়াশোনা করতে বসলি, এর মধ্যেই তো সব মুখস্থ হয়ে গেল। বারবার রিভিশন না করলে পড়া মুখস্থ হয় না। আচ্ছা ঠিক আছে, আমি তাই করছি। আমার পড়া হয়ে গেলে কিন্তু ছুটি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। যা এখন। মা, ভয় পেও না, ভয় তো কিছু নেই। মানে? দেখবে কাল ভালো খবর আসবে। কি বলে গেল বলো তো? ভালো খবর আসবে? আমি যে অজানা কিছু নিয়ে ভয় পাচ্ছি, সেটা তারা কি করে জানলো?
তারা তো মিথ্যে কথা বলে না। তার মানে কাল কোনো ভালো খবর আসছে। জয় শৈলমায়ের জয়। তো কেমন লাগছে আপনার এই নতুন চেম্বার? বেশ ভালো, কিন্তু ঠিকই আছে। আপনার জন্য এটাই একদম উপযুক্ত জায়গা। কি বলুন তো, আপনার যে ক্রিমিনাল মেন্টালিটি, সেই নিয়ে কোনো সাধারণ পরিবারে থাকার যোগ্যতা আপনার নেই। ছাড়ুন, বাদ দিন এইসব কথা। আসল কথাটা বলুন তো শৈলমা, আপনি ওই রিভলভারটা কোথা থেকে পেয়েছেন? আমার একটা বড় ভুল হয়ে গেছে জানো তো। অস্ত্রটা যদি সবার আগে তোমার উপর প্রয়োগ করতাম, তাহলে আজকে এখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলতে না, এত প্রশ্নও করতে না, কিছুই করতে পারতে না। এ বাবা, বড্ড ভুল করে ফেলেছেন আপনি। কি আর করবেন, ভুল সংশোধন করারও কোনো উপায় নেই। শৈলমায়ের ভবিতব্যই যে জেলে পচে মরা। সত্যি করে আমাকে একটা কথা বলো তো, আমার কাছে যে অস্ত্র ছিল, এই কথা তো কারুর জানার কথা নয়। কাক পক্ষীতেও টের পায়নি, বাড়ির লোকের কথা তো ছেড়েই দাও। তাহলে পুলিশ কি করে জানলো? তুমি, তাই না? তুমি নিশ্চয়ই আমাকে ফলো করেছো, তুমি নিশ্চয়ই পুলিশকে টিপ দিয়েছো। কি যে বলেন শৈলমা, আমি একজন সামান্য মানুষ। আমি নাকি আপনাকে ফলো করবো আর সেই খবরটা পুলিশকে দেবো? এ বাবা, এত ক্ষমতা আমার নেই। শুধু একটা কথা মনে রেখো, আমি যদি কোনোভাবে জানতে পারি সব কিছুর পেছনে তোমার হাত আছে, তোমাকে কিন্তু আমি একেবারে শেষ করে দেব। আমার প্রতিটা পদক্ষেপে তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছো। এবার একটা বার আমি শুধু ছাড়া পাই। এই দাঁড়ান দাঁড়ান, আপনি কিন্তু এখান থেকে কোনোদিনই ছাড়া পাবেন না। তাই বৃথা আস্ফলন করবেন না প্লিজ। দেখুন, মিনিমাম 7-8 বছর, 7-8 বছর তো আপনাকে এই জেলের ঘানি টানতে হবে। আর তারপর না হয় দেখবো আপনার এই যে তেজ, বিশাল মাপের তেজ যেটা আপনার মধ্যে আছে, সেটা থাকে কি না, না ওই ঘানিতে পিষে জল হয়ে যায়। আর এখান থেকে বেরোবার আশাটা ভুলেই যান। সশ্রম কারাদণ্ড হবে আপনার। আমিও দেখবো আপনি কি করে বাঁচেন, কত ক্ষমতা আপনার। শৈলমা, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? আমি এক্ষুনি বাড়ি যাবো, তো চলুন চলুন চলুন। না, এখনই না, সব কিছু তো একটা প্রসিডিওর আছে। তবে আপনার বেলের ব্যবস্থা হয়ে গেছে, একথা আপনি বলতেই পারেন। আমি আপনাকে ব্রিফ করে দেব আপনাকে ঠিক কি কি বলতে হবে আর কি কি করতে হবে। ধরে রাখুন আপনার মুক্তির সময় এসেই গেছে। মাগো, জানো কাল রাতে তারা বলেছে আজ একটা সুখবর আসছে গো। ওমা, আমিও সেই সুখবরের আশায় আছি, কারণ তারা তো কখনো বাজে কথা বলে না। ওমা, বলো না কি সুখবর আসছে? তো সুখবর। মাগো, মাগো, আমি আমার উত্তর পেয়ে গেছি মা। তোমার হাত থেকে জবা ফুল পড়েছে মানে নিশ্চয়ই কোনো সুখবর আসছে। ও মা, বলো না গো, কি সেই সুখবর? আমার যে আর ধৈর্য ধরছে না। হ্যাঁ মা, বলো। আচ্ছা, তুই কি রে গৌরীমা? স্বয়ং মা তার বাপের বাড়িতে এলেন, আর তুই তোর বাপের বাড়িতে একবার আসবি না? তুই আসবি বলে আশা করে বসে আছি মা। মা, আমি তো যেতে পারবো না গো। আমি চলে গেলে খুব সমস্যা হবে এখানে। ওরে বাবা, আমি তো তোকে পুরো পুজো এখানে কাটাতে বলছি না। আর তাছাড়া পুজোর অর্ধেক তো হয়েই গেছে। একটা দিন অন্তত পুজোর মধ্যে একটু আমার কাছ থেকে ঘুরে যা মা। তোমাদের কাছে যেতে কি আমার ইচ্ছে করে না মা?
খুব করে, কিন্তু বিশ্বাস করো উপায় নেই গো। এখানে এত রকম ঝামেলা। ও মা, তুমি দুঃখ করো না মা, আর রাগ করো না, আর ভাই বোনদের একটু বুঝিয়ে বলো মা। বুঝতে পেরেছি, তুই মস্ত গিন্নি হয়ে গেছিস। নিজের মায়ের কাছে আসারও তোর সময় নেই। মা, তুমি একটু নিজের দিকে তাকিয়ে দেখো না। দিদিমাও তো কত খুশি হতো তুমি যদি যেতে, কিন্তু তোমার নিজের সংসারের কত চাপ বলো তো। তুমি কি পারো তোমার ছেলে মেয়েদের রেখে বাপের বাড়িতে যেতে? সারাক্ষণ তো ছেলে মেয়েদের নিয়েই চিন্তা করো। ঠিক বলেছিস রে মা, আমি বুঝতে পারি এই সংসারের মাটিতে মেয়েদের পা আটকে গেলে সেখান থেকে বেরোনো বড় মুশকিল রে। আসলে কি বলতো মা, আমি না নিজের হাতে তোর জন্য একটা জামা বানিয়েছি। সেটা যদি আমি তোকে দিতে পারতাম এই পুজোতে, তাহলে আমার যে বড় ভালো লাগতো রে মা। মন খারাপ করো না মা, পরের বার আমি ঠিক যাব, বিশ্বাস করো। আসলে আমি আটকে না গেলে ঠিক যেতাম, তুমি আমাকে ভুল বুঝো না। ঠিক আছে, তুই যখন আর আমার কাছে আসতেই পারবি না, তখন আর কথা বাড়িয়ে লাভ কি বল? আমি ছাড়ছি রে মা। ও মা, মা গো রাগ করো না তুমি। রাখছি। গৌরী, 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 হে গৌরী, তাড়াতাড়ি চলো, নীলা কেমন করছে। মানে কি হয়েছে নীলা দিদি?